১৯১২ সাল এমন একটা সময় যখন মানুষ ভাবতে শুরু করেছে যে প্রযুক্তি দিয়ে প্রকৃতিকে হারানো সম্ভব। আর সেই বিশ্বাসের সবচেয়ে বড়, সবচেয়ে উজ্জ্বল প্রতীক ছিল একটা জাহাজ, আরএমএস টাইটানিক। যাকে বলা হতো অডুবন্ত বা আনসিঙ্কেবল। একদম। কিন্তু আমরা সবাই জানি সেই জাহাজ শেষ পর্যন্ত ডুবেছিল। আমাদের আজকের আলোচনাটা কিন্তু শুধু সেই ডুবে যাওয়ার গল্প বলা নিয়ে নয়। ঠিক, আমাদের হাতে যে তথ্যসূত্রগুলো আছে সেগুলো ঘেঁটে আমরা আসলে বোঝার চেষ্টা করব টাইটানিক বিপর্যয়টা একটা ভুলের শৃঙ্খল, আর সেই শৃঙ্খলের প্রত্যেকটা আংটা, তা ছোট হোক বা বড়, মানুষেরই তৈরি। আমরা দেখব কিভাবে ঔদ্ধত্য, অতিরিক্ত আত্মবিশ্বাস আর একের পর এক উপেক্ষা করার সতর্কবার্তা মিলে ইতিহাসের অন্যতম বড় বিপর্যয়টা ঘটিয়েছিল। তাহলে চলুন সেই ভুলের শৃঙ্খলের প্রথম আংটাটা দিয়েই শুরু করা যাক। হ্যাঁ, মানে জাহাজটা নির্মাণ আর এর পেছনের ধারণাটা। এটা তো শুধু একটা জাহাজ ছিল না, তাই না? একটা ভাসমান প্রাসাদ বলা চলে। অবশ্যই, প্রায় ২৬৯ মিটার লম্বা, আজকের দিনের হিসাবে যার বানানোর খরচ প্রায় $400 মিলিয়ন। ভাবা যায়, আর ভেতরের জাঁকজমক শুনলে তো আরও অবাক হতে হয়। হ্যাঁ, ভেতরের সুবিধাগুলো ছিল যে কোনো ৫-তারা হোটেলের চেয়েও বেশি। দুটো বিশাল সিঁড়ি, উত্তপ্ত সুইমিং পুল, তুর্কি বাথ, জিম, স্কোয়াশ কোর্ট, মানে কি ছিল না। কিন্তু এই যে ভাসমান প্রাসাদ, এর প্রতিটি বিলাসিতার উপকরণ তো শুধু আরামের জন্য ছিল না, তাই তো? না, এগুলো ছিল একটা ধারণার প্রতীক যে মানুষ প্রকৃতিকে জয় করে ফেলেছে। আর আমার মনে হয় এই ধারণাটাই ছিল প্রথম এবং সবচেয়ে বড় ভুল। আচ্ছা, আর এই ধারণাকে তো আরও শক্ত করেছিল এর তথাকথিত নিরাপত্তা ব্যবস্থা, যে কারণে একে অডুবন্ত বলা হতো। এটা কি শুধুই একটা বিজ্ঞাপনী চাল ছিল? না, পুরোপুরি বিজ্ঞাপনী চাল বলা যাবে না। এর পেছনে তখনকার সময়ের বেশ যুগান্তকারী কিছু প্রযুক্তি ছিল। যেমন ধরুন, জাহাজের তলায় ছিল দুটো স্তর, যাকে বলে ডাবল বটম হাল। ধারণাটা ছিল নিচের স্তর ক্ষতিগ্রস্ত হলেও দ্বিতীয়টি জাহাজকে রক্ষা করবে। কিন্তু সবচেয়ে বড় বাজিটা ছিল অন্য জায়গায়। ওয়াটারটাইট কম্পার্টমেন্ট, তাই তো? একদম। জাহাজের পুরো কাঠামোকে ১৬টা আলাদা জলরোধী কক্ষে ভাগ করা হয়েছিল। ডিজাইনটা এতটাই উন্নত ছিল যে এর মধ্যে ৪টে কম্পার্টমেন্টে যদি পুরোপুরি জল ঢুকেও যায়, তাহলেও জাহাজটা ভেসে থাকতে পারবে। তখনকার সময়ে এটা তো অকল্পনীয় নিরাপত্তা। অকল্পনীয়। আর এই প্রযুক্তিটাই জাহাজের নির্মাতা সংস্থা হোয়াইট স্টার লাইনের মধ্যে একটা প্রায় অন্ধ আত্মবিশ্বাস তৈরি করে দিয়েছিল। কোম্পানির ভাইস প্রেসিডেন্ট তো জনসম্মুখে ঘোষণাই করে দিয়েছিলেন যে এই জাহাজ ডোবানো ঈশ্বরের পক্ষেও সম্ভব নয়। কি সাংঘাতিক ঔদ্ধত্য! আর এই অতিরিক্ত আত্মবিশ্বাসই তো ভুলের শৃঙ্খলের পরের আংটাগুলো তৈরি করতে শুরু করে। ঠিক। চলুন সেই ভয়ঙ্কর রাতের দিকে এগোনো যাক। যাত্রা শুরুর দুদিন পর ১২ই এপ্রিল টাইটানিক প্রথম বরফখণ্ডের সতর্কবার্তা পায়। হ্যাঁ, এবং তারা পথ সামান্য পরিবর্তন করে, কিন্তু জাহাজের গতি কমায় না। তখন গতি ছিল ঘণ্টায় প্রায় ৪০ কিলোমিটার, যা ওই বিপদসংকুল এলাকার জন্য অনেক বেশি। আর ১৪ই এপ্রিল, অর্থাৎ দুর্ঘটনার দিন, সেদিন আরও ৭-৭টা সতর্কবার্তা আসে বিভিন্ন জাহাজ থেকে, কিন্তু ক্যাপ্টেন স্মিথ এবং তার ক্রুরা সেগুলোকে একরকম উড়িয়ে দেন। কিন্তু গতি কমানো হলো না কেন, যেখানে এতগুলো সতর্কবার্তা আসছে? এর পেছনের একটা জনপ্রিয় তত্ত্ব হল হোয়াইট স্টার লাইনের চেয়ারম্যান জোসেফ ব্রুস, যিনি নিজেও জাহাজে ছিলেন, তিনি ক্যাপ্টেনকে চাপ দিচ্ছিলেন রেকর্ড গড়ার জন্য। হ্যাঁ, তিনি চাইছিলেন টাইটানিক যেন নির্ধারিত সময়ের আগেই নিউ ইয়র্কে পৌঁছে একটা রেকর্ড গড়ে। সূত্রগুলো বলছে, ক্যাপ্টেন স্মিথ যখন তাকে বরফখণ্ডের একটি সতর্কবার্তা দেখিয়েছিলেন, তখন তিনি কাগজটা কোনো মন্তব্য ছাড়াই পকেটে ঢুকিয়ে ফেলেন। সম্ভবত তিনি চাইছিলেন না জাহাজের গতি কমানো হোক। অবিশ্বাস্য! এটা তো শুধু আত্মবিশ্বাস নয়, এটা যাত্রীদের জীবন নিয়ে সরাসরি অবহেলা। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে ১৪ই এপ্রিল রাতে। সেদিন আকাশে চাঁদ ছিল না, সমুদ্র ছিল অসাধারণ শান্ত, একদম কাঁচের মতো স্থির। তার মানে বরফখণ্ড দেখতে পাওয়া আরও কঠিন ছিল। অনেক কঠিন, কারণ ঢেউয়ের আঘাতে বরফখণ্ডের গোড়ায় যে সাদা ফেনা তৈরি হয়, সেটাও হচ্ছিল না। এর উপর ওয়াচ টাওয়ারে থাকা প্রহরী ফ্রেডরিক ফ্রিটের জন্য বাইনোকুলারটাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। ১ মিনিট, বাইনোকুলার ছিল না? এত বড় একটা জাহাজে ওয়াচ টাওয়ারে বাইনোকুলার ছিল না? ছিল, কিন্তু সেটা একটা লকারে তালা দেওয়া ছিল, আর চাবিটা ছিল সাউদাম্পটনে নেমে যাওয়া একজন অফিসারের কাছে। কি কাণ্ড! এটাও তো তাহলে সেই ভুলের শৃঙ্খলের আরেকটা ছোট কিন্তু গুরুত্বপূর্ণ আংটা।
অবশ্যই। রাত 11:39 ফ্রেডরিক ফ্লিট খালি চোখেই হঠাৎ সামনে একটা বিশাল কালো পাহাড়ের মতো বস্তু দেখতে পান। তিনি সঙ্গে সঙ্গে 3বার বিপদ সংকেত বাজান এবং ব্রিজে ফোন করে চিৎকার করে বলেন, আইসবার্গ, ঠিক সামনে। আর ব্রিজে তখন ফার্স্ট অফিসার উইলিয়াম মারডক। হ্যাঁ, তিনি নির্দেশ পেয়েই ইঞ্জিন রুমকে জাহাজ বাম দিকে ঘোরানোর নির্দেশ দেন। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। মাত্র 37 সেকেন্ড পর রাত 11:40 জাহাজটি সেই বিশাল বরফখণ্ডের সাথে গা ঘেঁষে ধাক্কা খায়। আমার একটা প্রশ্ন আছে, বরফ কিভাবে একটা ইস্পাতের জাহাজকে এভাবে ছিঁড়ে ফেলতে পারে? খুব ভালো প্রশ্ন। আমাদের হাতে থাকা একটা সূত্র খুব চমৎকার একটা উপমা দিয়েছে। ভাবুন, একটা গাড়ি খুব দ্রুত গতিতে একটা বিশাল গাছে ধাক্কা মারলে যেমন দুমড়ে মুচড়ে যায়, ঠিক 1.5 মিলিয়ন টন ওজনের একটা বরফ খণ্ডের সাথে ধাক্কা লাগলে টাইটানিকের মতো জাহাজের অবস্থাও তেমনই হয়। আর এখানেই জাহাজের সেই বিখ্যাত নিরাপত্তা বৈশিষ্ট্যগুলো চূড়ান্তভাবে ব্যর্থ হল। কিন্তু কিভাবে? ডাবল বটম হাল তো ছিল, ওয়াটারটাইট কম্পার্টমেন্টও ছিল। বরফখণ্ডটা জাহাজের নিচে নয়, বরং ডান দিকে আঘাত করেছিল। তাই ডাবল বটম হালের কোনো কাজেই আসেনি। ও আচ্ছা। আর সবচেয়ে বড় বিপর্যয়টা হল সংঘর্ষে 16টা ওয়াটারটাইট কম্পার্টমেন্টের মধ্যে 6টাতে জল ঢুকতে শুরু করে। ভেসে থাকার ক্ষমতা ছিল 4টা পর্যন্ত। একদম। যখন জাহাজের আর্কিটেক্ট টমাস অ্যান্ড্রুজ ক্ষতির পরিমাণটা দেখলেন, তিনি সঙ্গে সঙ্গে বুঝে গিয়েছিলেন যে অডুবন্ত জাহাজটা আর মাত্র ঘণ্টা 2-এর অতিথি, এটা ডুববেই। সংঘর্ষের মাত্র 20 মিনিট পর রাত 12টায় ক্যাপ্টেন স্মিথ রেডিওতে বিপদ সংকেত পাঠানোর নির্দেশ দেন। হ্যাঁ, আর রেডিও অপারেটর জ্যাক ফিলিপস আর তার সহকারী হ্যারল্ড ব্রাইড তখন থেকে শেষ মুহূর্ত পর্যন্ত একটানা বিভিন্ন জাহাজে সিগন্যাল পাঠাতে থাকেন। প্রায় 20 মিনিট পর আরএমএস কার্পেথিয়া নামের একটি জাহাজ সেই সংকেত পায়। কিন্তু সেটি ছিল প্রায় 107 কিলোমিটার দূরে। তার সর্বোচ্চ গতিতে এলেও পৌঁছতে প্রায় 3.5 ঘন্টা সময় লাগত। এদিকে জাহাজে যাত্রীদের লাইফ বোটে নামানোর কাজ শুরু হয়। কিন্তু অদ্ভুতভাবে প্রথম দিকে যাত্রীদের মধ্যে কোনো আতঙ্কই ছিল না। তারা তো জানেই জাহাজ ডোবার নয়। ক্রুরা যখন তাদের লাইফ জ্যাকেট পরে লাইফ বোটে যেতে বলে, অনেকেই সেটাকে রসিকতা ভেবে হেসে উড়িয়ে দেয়। আর এই ভুল ধারণাটার জন্যই তো মহামূল্যবান সময় নষ্ট হয়। ঠিক তাই। এই অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণেই প্রথম লাইফবোট, যার ধারণ ক্ষমতা ছিল 65 জন, মাত্র 28 জন যাত্রী নিয়ে জলে নামে। অর্ধেকেরও বেশি জায়গা খালি। যাত্রীরা নামতেই চাইছিল না। কিন্তু যখন জাহাজের সামনের দিকটা স্পষ্ট জলে ডুবতে শুরু করে আর জাহাজটা একদিকে ঝুঁকতে থাকে, তখন সবার টনক নড়ে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। শুরু হয় চূড়ান্ত বিশৃঙ্খলা। আর তখনই প্রকাশ পায় সবচেয়ে বড় প্রাতিষ্ঠানিক ভুলটা। জাহাজে পর্যাপ্ত লাইফবোটই ছিল না। প্রায় 2200 জন মানুষের জন্য মাত্র 20টি লাইফবোট। যাতে বড় জোর 1200 জনের জায়গা হতো। এই অপর্যাপ্ত লাইফবোট না রাখাটাও ছিল ওই অডুবন্ত তকমার প্রতি অন্ধ বিশ্বাসের ফল। আইন অনুযায়ী যা রাখার কথা তার চেয়ে সামান্য বেশিই ছিল, কিন্তু জাহাজের যাত্রী সংখ্যার তুলনায় তা ছিল ভয়ানক অপ্রতুল। এর সাথে যোগ করুন আরও একটা মারাত্মক ভুল। কোনটা? সংঘর্ষের দিন সকালেই ক্যাপ্টেন স্মিথ একটি লাইফবোট ড্রিল বা নিরাপত্তা মহড়া বাতিল করে দিয়েছিলেন। তিনি ভেবেছিলেন এর কোনো প্রয়োজন নেই। তার মানে ক্রু বা যাত্রী কেউই জরুরি পরিস্থিতির জন্য মানসিকভাবে বা পদ্ধতিগতভাবে প্রস্তুত ছিল না। কোথায় যেতে হবে, কি করতে হবে, কিছুই জানা ছিল না তাদের। একদমই তাই। রাত 2:05 শেষ লাইফবোটটি জলে নামানো হয়। তখনও জাহাজের ডেকে 1500-র বেশি মানুষ আটকে। আর রাত 2:20 প্রত্যক্ষদর্শীদের মতে জলের অসম্ভব চাপে জাহাজটি মাঝখান থেকে দুটুকরো হয়ে আটলান্টিকের গভীরে তলিয়ে যায়। আর যে 1500 মানুষ জাহাজে থেকে গিয়েছিলেন, তাদের পরিণতি ছিল ভয়ঙ্কর। হয় তারা ডুবে গিয়েছিলেন, অথবা -2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কনকনে ঠান্ডা জলে হাইপোথার্মিয়ায় কয়েক মিনিটের মধ্যেই মারা গিয়েছিলেন। তবে সেই রাতের গল্পের সবচেয়ে দুর্ভাগ্যজনক আর মর্মান্তিক অধ্যায়টা বোধহয় অন্য জায়গায়। আপনি এসএস ক্যালিফোর্নিয়ানের কথা বলছেন? হ্যাঁ, টাইটানিকের খুব কাছেই আরেকটি জাহাজ ছিল, যা হয়তো প্রায় সবাইকে বাঁচাতে পারত, মাত্র 37 কিলোমিটার দূরে। আরও আশ্চর্যের বিষয় হল, টাইটানিকের পাওয়া শেষ বরফখণ্ডের সতর্কবার্তাটি এই জাহাজটিই পাঠিয়েছিল। কিন্তু টাইটানিকের রেডিও অপারেটর সেই সতর্কবার্তাকে ধমক দিয়ে থামিয়ে দিয়েছিলেন। কারণ তিনি তখন যাত্রীদের ব্যক্তিগত মেসেজ পাঠাতে ব্যস্ত ছিলেন। ঠিক, কিন্তু আসল ট্র্যাজেডিটা অন্য জায়গায়। টাইটানিকের বিপদ সংকেত পাঠানো শুরুর ঠিক 15 মিনিট আগে
রাত 11:15। ক্যালিফোর্নিয়ানের একমাত্র রেডিও অপারেটর তার রেডিও সেটটি বন্ধ করে ঘুমাতে চলে যান। ঘুমাতে চলে যান। হ্যাঁ, যেহেতু জাহাজটি রাতের জন্য থেমে গিয়েছিল, তিনি ভেবেছিলেন তার আর কোনো কাজ নেই। কিন্তু তারা তো আকাশে টাইটানিকের ছোড়া বিপদ সংকেতে সাদা রকেটগুলো দেখেছিল, তাই না? দেখেছিল। ক্যালিফোর্নিয়ানের ক্রুরা প্রায় 8টা রকেট দেখেছিল এবং তাদের ক্যাপ্টেন স্ট্যানলি লর্ডকে জানিয়েছিল। তাহলে ক্যাপ্টেন ব্যবস্থা নিলেন না কেন? তখনকার নিয়ম অনুযায়ী বিপদ সংকেতের রকেটের কোনো নির্দিষ্ট রং ছিল না। ক্যাপ্টেন লর্ড সেগুলোকে কোনো জাহাজের নিজেদের মধ্যে সংকেত আদান প্রদান বা ধনীযাত্রীদের পার্টির আতশবাজি বলে উড়িয়ে দেন। পরদিন সকালে যখন তারা রেডিও চালু করে, তখন সব শেষ। তাহলে তদন্তে নিশ্চয়ই ক্যালিফোর্নিয়ানের ক্যাপ্টেনকেই মূল দোষী হিসেবে ধরা হয়েছিল। হ্যাঁ, তদন্তে ক্যাপ্টেন লর্ডকে মূলত দায়ী করা হলেও সত্যিটা হলো এটা শুধু একজনের ভুল ছিল না। এটা ছিল ভুলের সেই শৃঙ্খল যার কথা আমরা শুরু থেকে বলছি। একদম। যেমন ধরুন, টাইটানিকের স্টিয়ার্সম্যান রবার্ট হিচেন্স, যিনি বরফখণ্ড দেখে আতঙ্কে জাহাজটি বাম দিকে ঘোরানোর বদলে ভুল করে ডান দিকে অর্থাৎ বরফখণ্ডের দিকে ঘুরিয়ে দেন। যদিও এই তত্ত্বটি নিয়ে বিতর্ক আছে। তারপর হোয়াইট স্টার লাইনের চেয়ারম্যান জোসেফ ব্রুস, যিনি গতির পেছনে ছুটেছিলেন, ক্যাপ্টেন স্মিথ, যিনি একাধিক সতর্কবার্তা উপেক্ষা করেন, এবং সর্বোপরি কোম্পানি, যারা পর্যাপ্ত লাইফবোট সরবরাহ করেনি। এই ভয়াবহ দুর্ঘটনার পর তো নিশ্চয়ই জাহাজ শিল্পে বড় ধরনের পরিবর্তন এসেছিল। অবশ্যই। এই একটা দুর্ঘটনা পুরো জাহাজ শিল্পকে চিরদিনের জন্য বদলে দিয়েছে। 1914 সালে ইন্টারন্যাশনাল আইস পেট্রোল গঠন করা হয়, যার কাজ হল উত্তর আটলান্টিকের বরফখণ্ডগুলোর ওপর নজর রাখা। হ্যাঁ, এবং জাহাজগুলোকে নিয়মিত সতর্ক করা। এই সংস্থাটি আজও সক্রিয়। আর জাহাজের নিরাপত্তা বা লাইফবোটের নিয়মকানুন? সেজন্যে সেফটি অফ লাইফ অ্যাট সি বা সলেস নামে একটি আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির অধীনেই জাহাজে থাকা প্রত্যেক যাত্রীর জন্য পর্যাপ্ত লাইফবোটের জায়গা রাখা বাধ্যতামূলক করা হয়। আর রেডিও ব্যবস্থা? হ্যাঁ, ক্যালিফোর্নিয়ানের রেডিও অপারেটর ঘুমিয়ে পড়েছিলেন বলেই তো টাইটানিকের বিপদ সংকেত শোনা যায়নি। এর প্রতিক্রিয়ায় সলাস বাধ্যতামূলক করে যে সব যাত্রীবাহী জাহাজে 24 ঘন্টা রেডিও নজরদারি থাকতে হবে। তার মানে আজকের দিনে সমুদ্রে আমরা যে নিরাপত্তা পাই তার পেছনে টাইটানিকের সেই রাতের নীরবতা সরাসরি দায়ী। বলা যেতে পারে। এর বহু বছর পর 1985 সালে সমুদ্রবিজ্ঞানী রবার্ট ব্যালার্ড সমুদ্রের প্রায় 3.8 কিলোমিটার গভীরে টাইটানিকের ধ্বংসাবশেষ খুঁজে পান। কিন্তু যতদূর জানি সেই ধ্বংসাবশেষও এখন ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে। হ্যাঁ, এক ধরনের ব্যাকটেরিয়া আর অন্যান্য সামুদ্রিক জীব জাহাজের ধাতব কাঠামোটা আক্ষরিক অর্থেই খেয়ে ফেলছে। বিজ্ঞানীরা অনুমান করছেন যে 2030 সালের মধ্যে হয়তো এর আর কিছুই অবশিষ্ট থাকবে না। প্রকৃতি যেন মানুষের সেই অধ্যত্বের প্রতীককে ধীরে ধীরে নিজের মধ্যে মিলিয়ে নিচ্ছে। ঠিক তাই। এত বছর পরেও টাইটানিক নিয়ে মানুষের আকর্ষণ কিন্তু কমেনি। একজন অস্ট্রেলিয়ান বিলিয়নিয়ার তো টাইটানিক 2 তৈরির পরিকল্পনাও করেছিলেন। হ্যাঁ, ক্লাইভ পালমার। তিনি আসল টাইটানিকের একটি হুবহু প্রতিরূপ তৈরি করতে চেয়েছিলেন, কিন্তু প্রকল্পটি নানা কারণে বারবার পিছিয়েছে এবং শেষ পর্যন্ত সফল হয়নি। এর কারণ কি? এর একটা মজার কারণ হল, মানুষ হয়তো টাইটানিকের গল্প ভালোবাসে, কিন্তু আসল জাহাজের মতো একটা কপিতে ভ্রমণ করতে চায় না, যেখানে টিভি বা ওয়াইফাইয়ের মতো আধুনিক সুবিধা থাকবে না। এটা একরকম প্রতীকী ঘটনা। অডুবন্ত টাইটানিক 2 যেন যাত্রা শুরুর আগেই ডুবে গেছে। অনেকটা সেরকমই। তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি, টাইটানিক কেবল একটা বরফখণ্ডের আঘাতে ডোবেনি। এর পেছনে ছিল মানুষের অধ্যত্ব, প্রযুক্তিগত অহংকার আর ধারাবাহিক কিছু ভুলের সম্মিলিত প্রভাব। আর যে অডুবন্ত তকমাটি এর সবচেয়ে বড় শক্তি হিসেবে প্রচার করা হয়েছিল, সেটিই যেন এর ধ্বংসের মূল কারণ হয়ে দাঁড়ায়। একদম। আর এই ঘটনা আমাদের অনেকগুলো যদির সামনে দাঁড় করিয়ে দেয়। যদি বাইনোকুলারের চাবিটা জাহাজে থাকত, যদি 7টি সতর্কবার্তার মধ্যে একটিকেও গুরুত্ব দেয়া হতো, যদি ক্যালিফোর্নিয়ানের রেডিও অপারেটর আর 15 মিনিট জেগে থাকতেন। এই ঘটনা আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় মনে করিয়ে দেয়। কি সেটা? যে কোনো জটিল ব্যবস্থায়, সেটা 100 বছর আগের জাহাজ হোক বা আজকের দিনের কোনো বড় প্রযুক্তিগত প্রকল্প, বিপর্যয় সাধারণত একটা বড় ভুলের জন্য হয় না, বরং অনেকগুলো ছোট ছোট উপেক্ষিত ভুলের সমষ্টিতে ঘটে। এটা আমাদের ভাবতে বাধ্য করে যে আমরা আজ যে জটিল প্রযুক্তি বা ব্যবস্থাগুলোর ওপর প্রতিদিন নির্ভর করে আছি,
সেখানে এমন কোন ছোট সতর্কবার্তাগুলোকে হয়তো আমরা প্রতিদিন জেনে বা না জেনে উপেক্ষা করে চলেছি?